নমস্কার, চাটুজ্জেদের রোয়াকে আপনাদের সকলকে স্বাগত। আজও গপ্প দাদু আমাদের রোয়াকে এসে গেছে তার ঝুলি থেকে নতুন এক গল্প নিয়ে। আজ তার নিবেদন প্রাণেশা দেবের লেখা ১৩ নম্বর দরজার আতঙ্ক। Any digital content copy of this creation will be treated as a crime of piracy. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। হ্যালো গাইস, আমার নাম রুদ্র আর আমি আজ এসে গেছি তোমাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো ভানগার ফোর্টের রোজকার মতো আজকেও লাইভ স্ট্রিম শুরু করে আমার বিশেষ শ্রোতাদের সামনে বসে পড়েছিলাম আমি। এখন টানা ঘণ্টাখানেক আমাকে একই রকমভাবে এক নাগারে বকে যেতে হবে। কি আর করব, ইঞ্জিনিয়ারিং ছেড়ে শখের কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, কাজ তো করতেই হবে। জানেন, বাবা মা শুধু কন্টেন্টের কশুনেই আমাকে প্রায় ত্যায্য পুত্র করে দিয়েছে, কিন্তু আমিও নাছোড়বান্দা। ইচ্ছে যখন হয়েছে তখন প্যাশন ফলো করবই। অবশ্যই এর পিছনে কলেজের কিছু বন্ধুর হ্যাঁ ভাই তোর দ্বারা হবে, তুই পারবি, প্যাশন ফলো কর, এগুলো তো ছিলই। অগত্যা বাড়ি ছেড়ে এখন কলকাতা শহরে একটা 2 BHK ফ্ল্যাটে নিজের জীবনযাত্রা আমি শুরু করেছি। ও, পরিচয় করা হয়নি, আমার নাম রুদ্র, পুরো নাম রুদ্র সেন। আমি একজন হরর মিথ বাস্টার। চলতি কথায় বলতে গেলে আমি ভূত নিয়ে জ্ঞান দিই। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। তবে আমার এই ভূত আমার ভবিষ্যৎ বেশ ভালোই তৈরি করে দিয়েছে। বেশ কয়েক বছর হলো এই ভূত বাংলো সেই ভূত বাংলো, ওই পোড়াবাড়ি সেই পোড়াবাড়ি, বনে বাদারে ঘুরে এখন আমার প্রায় 10 লাখ ভিউয়ার্স। হ্যাঁ জানি, প্রত্যেক মানুষই ভূত আছে কিনা এই বিষয়ে তর্ক চালায়। অর্ধেক বলে আমি মানি না, আবার অর্ধেক বলে আমি দেখেছি, আমি বিশ্বাস করি। আমি কথায় নয় প্রমাণে বিশ্বাস করি। তবে শুধু একা কেন অভিজ্ঞতা করব? তাই এই বিশেষ যাত্রা। আমার সাথে আমার সমস্ত অভিযানে আমার সঙ্গী হয়ে থাকে আমার ক্যামেরা, আমার মোবাইল আর আমার আদরের দর্শক। অবশ্য সেই ভিডিওগুলো দেখে কেউ কেউ এই এডিট করেছে, এটা ঢপ দিচ্ছে, পিছনে ওটা গ্রিন স্ক্রিন, আসলে ভূতের বাড়ি গিয়ে দেখাও তবে মানবো, এরকম কমেন্টও আসে। কিন্তু শুধু তো সেটা নয়, মানুষ আমাকে ভালোবাসে, তাই আমার তাতে খুব একটা বিশেষ কিছু যায় আসে না। তবে কি জানেন, ভূত না আমাকে এখনো অবধি সত্যি কিন্তু নিরাশ করেছে। একবারও আমার সামনে তার সেনোরিটা মার্কা শ্রীমুখটা দেখায়নি। এই তো লাস্ট ভিডিও করার জন্যে আমাকে আমার এক ভিউয়ার্স বলল নাকি মেদিনীপুরের কাছে কোনো এক ভাঙা বাড়ি আছে, সেখানে গেলে নাকি আমি ভূত দেখতে পাবো, এবং সাহস থাকলে আমি যেন সেখানে গিয়ে দেখাই। তা গেলাম তার কথা মতো। ভূত তো এলো না, লাস্টে আমার জন্য পুলিশ চলে এলো। সেও এক মজার ঘটনা। সেখানে গিয়ে দেখি রাতের আধারে ওখানে চোরাই মাল পাচার হয়, আর সেই কাজ সুমধুরভাবে চালানোর জন্য বেশ কয়েক সুপুরুষ ব্যক্তি গায়ে সাদা চাদর মুড়ি দিয়ে দিব্যি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারাই নাকি ভূত। রাতে ভূত ছাড়াও যা খুশি হতে পারে বলে আমি ফোনে সবসময় পুলিশের নাম্বার স্পিড ডায়ালে রাখি। তাই একটু লুকিয়ে তাদের কাজ দেখতেই বুঝে গেছিলাম এখানে ভূত নেই, তবে চোর আছে, ব্যাস। আর কি, সাথে সাথে ফোন। তারপর যা হলো সে আর এক বিশাল কাণ্ড। পুরো গ্রাম হেসে হাজির ভূত দেখতে। তার মধ্যে কয়েকজন তো আবার বলাও শুরু করে দিয়েছিল আমার দিকে তাকিয়ে, ওই দেখ ভূতের ওঝা, ওই ভূত ধরেছে। কয়েকবার তো আবার এমনও ঘটেছে যে শুধুমাত্র আমার কাছে ভূত আছে এটা প্রমাণ করার জন্য আমার দর্শকের মধ্যে কয়েকজন নিজেই ভূত সেজে উপদ্রব করা শুরু করেছিল। পরে সেটা ফাঁস হতেই, দাদা বিগ ফ্যান, একটা সেলফি হবে। প্রত্যেকটাই এক একটা হাস্যকর ব্যাপার। যাই হোক, আজকে ভানগার ফোর্ট নিয়ে আলোচনা করছিলাম স্ট্রিমে। হঠাৎ একটা মেসেজ ফুটে উঠল স্ক্রিনে। কে লিখেছে সেটা ঠিক স্পষ্ট নয়। লেখা আছে, একবার চাকদার জমিদার বাড়িতে আসবে, 13 নম্বর দরজার সামনে, এলে খুব ভালো হয়। প্রথমে পাত্তা দিইনি মেসেজটাতে, কিন্তু পরপর বেশ কয়েকদিন একই ব্যাপার ঘটতে থাকে আমার সাথে। প্রায় রোজই আমি লাইভ যাই স্ট্রিমে, আর রোজই এই একই মেসেজ আসতে থাকে আমার স্ক্রিনে। একবার চাকদার জমিদার বাড়িতে আসবে, 13 নম্বর দরজার সামনে,
এলে খুব ভালো হয়। শুধু স্ট্রিমে নয়, ফোনে, মেসেজে, ইমেলে, সব জায়গাতেই একই কথা। যিনি আমাকে ডাকছেন তার কোনো নাম নেই। মোবাইল নাম্বার, আইডি সব কিছু চেক করেও কোনো লাভ হলো না। কোথাও কোনো ডিটেলস নেই। অগত্যা কারোর ফালতু ইয়ার্কি বলে উড়িয়েই দিচ্ছিলাম। কিন্তু মাসখানেক প্রায় একই জিনিস চলার পর আমার টনক নড়ে। রোজ একই কথা, একই শব্দ, কিন্তু ওপারের লেখকের কোনো খোঁজ নেই। সে কে, কি করে, কেমন দেখতে, কেন ডাকছে, কিছুই স্পষ্ট নয়। ব্যাপারটা নিয়ে একটু চিন্তিতই ছিলাম বেশ কয়েকদিন। তারপর আবার যে কে সেই। জিনিসটাকে রসিকতা মনে করে প্রায় এক প্রকার অভ্যাসই বানিয়ে ফেলেছিলাম আমি। তবে তার পরের দিন যা ঘটল তা আমার মনে আবার সে হারিয়ে যাওয়া চিন্তাটাকে জাগিয়ে তুলল। সন্ধ্যের দিকে একটুখানি বেরিয়েছিলাম টুকটাক বাজার করতে। তা সে টুকিটাকি জিনিসপত্র কিনে ফ্ল্যাটে ফিরে দরজা খুলে ঢুকতে গিয়েই ধাক্কা খেলাম একটা। দরজাটা ভেজানো, কিন্তু আমি তো দরজা বন্ধ করেই বেরিয়েছিলাম। তাহলে কি রনু মাসি এসেছে? কিন্তু মাসি এলে তো জুতো জোড়া বাইরে খোলা থাকবে। আর তাছাড়া আমি বেরোবার সময় তো মাসিকে বলেই গিয়েছিলাম যে তুমি কাল সকালে সময় মতো চলে এসো। তবে মনে একটু খটকা লাগলো। এই অঞ্চলে চুরি ডাকাতিও সেরম হয় না, তাহলে আজ হঠাৎ চোর বাবাজি এলেন কেন? একটু সতর্ক হয়েই ঘরে ঢুকলাম। আলো জেলে দেখি সব ঠিকঠাকই আছে। কিন্তু পরের ধাক্কাটা খেলাম রেকর্ডিং রুমে গিয়ে। ঘরে ঢুকে দেখি আমার বুকশেলফ, বইপত্র, টেবিল, চেয়ার সমস্ত কিছু উলট পালট করে রেখেছে কেউ। যেন ঝড় উঠেছিল এই ঘরের মধ্যে। আমার রেকর্ডিং ক্যামেরা, মাইক্রোফোন সব মাটিতে পড়ে। তাড়াতাড়ি মাটির থেকে তুলে একবার চেক করে নিলাম। না না, সেরকম কিছু হয়নি। যাক বাবা, সামনে রাখা ডেস্কটপ টেবিলটাও ছাড়খাড় করে দিয়েছে কেউ। বাঁচোয়া এই যে ডেস্কটপটার কিছু হয়নি। কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে রইলাম। কি হয়েছে, কি করে হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। বেরোনোর সময় দরজা তো বন্ধ করে বেরিয়েছিলাম আমি, আমার স্পষ্ট মনে আছে। চোরকে দরজা দিয়েই ঢুকতে হলে তো দরজা ভাঙতে হবে, কিন্তু কই, তালা এবং দরজা দুটোই তো অক্ষত আছে। তাহলে তবে কি কোনো জানলা খোলা ছিল? পুরো ঘর ঘুরে দেখলাম, না, জানলাও বন্ধ। কিছু চুরি গেছে কিনা চেক করার জন্য বেডরুমে গিয়ে আলমারি খুলে দেখলাম, কিচ্ছু চুরি হয়নি। তাহলে চোর এলো কি করতে আমার বাড়িতে যদি সে চুরিই না করবে? ভাবনা সরিয়ে ঘরটা গোছাতে শুরু করলাম। জিনিসপত্র ঠিক করে রাখছি, হঠাৎ চোখ পড়ল ডেস্কটপ টেবিলে একটা জিনিসের ওপর। জিনিসটা কিছুই না, এক টুকরো কাগজ। এমন ভাবে রাখা হয়েছে আমার কিবোর্ডের পাশে যেন কেউ ইচ্ছা করে রেখেছে যাতে আমার চোখ পড়ে। এগিয়ে গিয়ে তুলে নিলাম কাগজটা। আস্তে আস্তে ভাঁজটা খুললাম আমি। কাগজের ভিতরে হিজিবিজি কি সব আঁকা রয়েছে। আঁকাগুলো দেখলে মনে হয় যেন কোনো বাচ্চা ছেলে যে সদ্য আঁকতে শিখেছে তার আঁকা। ভালো করে দেখবার জন্য রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে তার সামনে কাগজটা ধরলাম। প্রথমে স্পষ্ট না হলেও আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। প্রথমে আঁকা রয়েছে একটা বাড়ি, পুরনো জমিদার বাড়ি। তার পাশে এগুলো কি, জঙ্গল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। জঙ্গলের নিচে বোধহয় মানুষ আঁকা রয়েছে, অনেকটা ওই স্টিকম্যান ফিগারের মতো। তার পাশে ওটা কি একটা আয়না আঁকা? ছবিগুলোর মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছিলাম না আমি। কিন্তু যতবার ভালো করে দেখতে যাচ্ছি ততবার যেন মনে হচ্ছে কেমন একটা অদম্য ভয় ধীরে ধীরে বাসা বেঁধে উঠছে আমার মনের মধ্যে। আমি যেন হারিয়ে যাচ্ছি ওই ছবিগুলোর মধ্যে। ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে ওই ছবিগুলো, কাগজ থেকে বেরিয়ে আসতে চাইছে। আমায় কিছু যেন একটা বলতে চাইছে। আমি যেন হারিয়ে যাচ্ছি ওই ছবিগুলোর মধ্যে।
না, আমি ঘেমে উঠলাম নিজের অজান্তেই। গলাটা একটু শুকিয়ে গেল, কিন্তু সেটা শুধু ছবিগুলোর জন্যে নয়। কাগজটার মাঝখানে কেউ স্পষ্ট লাল রঙে লিখে রেখেছে, একবার আসবে জমিদার বাড়ির 13 নম্বর দরজার সামনে, আসোই না, এলেই তোমার সব উত্তর পেয়ে যাবে। হঠাৎ কেমন যেন মনে হলো আমি কারোর একটা হাসি শুনতে পেলাম গোটা ঘর জুড়ে। হ্যাঁ, গোটা ঘর জুড়ে যেন কোনো একটা বাচ্চা মেয়ে হেসে বেড়াচ্ছে। একবার চোখ বন্ধ করে দৃঢ় স্বরে প্রায় চিৎকার করে উঠলাম, কে? কিন্তু কই, কোনো শব্দ তো আর শুনতে পেলাম না। চারিদিক স্বাভাবিক হয়ে গেল। জানি না আমার মধ্যে কি হলো, হঠাৎ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আমার নিজের অজান্তেই। বুঝতে পারলাম আমার মনের খিদে আমাকে বলছে এবার সত্যিই যেতে হবে, এবার সময় এসে গেছে। কারণ চ্যালেঞ্জ যখন এসেছে তখন মানতে তো হবেই, আর কোনো চ্যালেঞ্জ রুদ্রসেন ফেলে দেয় না। তাই অবশেষে রাজি হয়েই গেলাম চাকদায় জমিদার বাড়িতে যাওয়ার জন্যে। পরদিন সকালবেলা আমার কলেজের বন্ধু রিমির সাথে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম আমি। আমাদের পুরনো রাজুদার চায়ের দোকানে আমরা প্রায় প্রত্যেক সকালেই বসে আড্ডা দিই। রিমি আমার সমস্ত অভিযান সম্পর্কেই জানে এবং ওপর সাপোর্ট করলেও ভিতরে আমি জানি ও ঠিক মেনে নিতে পারে না আমার এই ভৌতিক অভিযানগুলোকে। কাগজটার বিষয়ে বলতেই ও প্রায় লাফিয়ে উঠল। কি বলছিস তুই? না না, তোকে যেতে হবে না, তুই বরঞ্চ পুলিশকে খবর দে। ওহ বাবা, পুলিশকে এখনই সব জানিয়ে দিলে তো সব শেষ হয়ে গেল। জীবনে জানতেই পারবো না সেই মানুষটা কে ছিল। তুই না, কিন্তু তবু ফালতু চিন্তা করিস না তো, দেখি না কি হয়। আর তাছাড়া পরিস্থিতি সেরম হলে তখন দেখা যাবে। আগেই এত ভয় পেয়ে পিছিয়ে যাওয়া ছেলে তো আমি নই, সেটা তুই ভালো মতোই জানিস। তার মানে তুই যাবি চাকদার জমিদার বাড়িতে? তাছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না রিমি ম্যাডাম। কি আর হবে, ভূতে ধরবে, ধরুক, আমারই ভালো, অন্তত দেখতে তো পাবো। আচ্ছা শোন না, সে যদি মহিলা হয় তাহলে আমি আর পাত্রী খুঁজতে যাব না, ঠিক আছে? আর যদি ছেলে হয় তাহলে একদম সাজিয়ে গুছিয়ে বর বানিয়ে তোর জন্য নিয়ে আসবো, কেমন? দূর, যা ইচ্ছে তাই কর তুই। বলে গট গট করে চলে গেল। আমিও বাড়ি ফিরে এলাম। অনেক জিনিসপত্র নিতে হবে, গোছগাছ করতে হবে। ঠিক হলো খানিক পরেই বাইক নিয়ে বেরিয়ে পড়ব। আমাকে পৌঁছাতেও হবে সন্ধ্যার দিকে, কারণ আমার যা কাজ তা তো আর রাত ছাড়া হবে না। সুতরাং যেমন ভাবা তেমনি কাজ। দুপুরে লাঞ্চ করেই ব্যাগ গুছিয়ে রেকর্ডিং সেট আপ সমস্ত কিছু গুছিয়ে আমি বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। আজ আকাশ সকাল থেকেই মেঘলা। হাইওয়ে দিয়ে সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছি। তখনও বোধহয় চাকদা পৌঁছাতে ঘন্টাখানেক বাকি। আমার কপাল পুড়ল, কিছুই না, তেড়ে বৃষ্টি নেমে এলো। আমি ভিজে গেলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু ব্যাগে দামি জিনিসপত্র রয়েছে, সেটা জল লেগে নষ্ট হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কোনো মতে গাড়ি সাইড করে একটা ধাবার নিচে দৌড়ে আশ্রয় নিলাম। আমি পুরো ভিজে ঢোল হয়ে গেছি। তাড়াতাড়ি ব্যাগ খুলে জিনিসগুলোর ওপর চোখ বুলিয়ে নিলাম। যাক বাবা, খুব একটা বেশি কিছু ভেজেনি। কিন্তু এবার মুশকিল হলো বৃষ্টি কখন থামবে। হাত ঘড়িটা একবার চেক করলাম, 6টা বাজে। বৃষ্টির দিকে তাকিয়ে বুঝলাম এই বৃষ্টি ঘন্টাখানেক থামার তো নয়। অগত্যা ধাবার ভিতরে বসে চা বানাতে বললাম। চা খাচ্ছি আর এদিকে আমার পুরো হিসেব ভুল করে দিয়ে আরও 2 ঘন্টা টানা বৃষ্টি হলো। যখন আবার রওনা হলাম তখন 8টা বেজে গেছে। চাকদা পৌঁছে একটু খোঁজ খবর করে জানলাম এ বাড়ি নাকি আরও ভিতরে। হায় কপাল! তবে একটা জিনিস আমার চোখ এড়ালো না। যাকেই জিজ্ঞেস করতে গেছি এই বাড়ির ব্যাপারে, তারা সবাই খালি আমাকে একটাই কথা বলেছে, ও বাড়ি নাকি অভিশপ্ত। আমি যেন ওই বাড়ির সামনে না যাই, আর যদি কোনো মতে পৌঁছেও যাই
তাহলে যেন ভিতরে গিয়ে 13 নম্বর দরজার মুখোমুখি না হই। একটু খটকা লাগলেও খুব একটা বেশি ভাবলাম না জিনিসটা নিয়ে। শেষমেশ প্রায় রাত 11টা নাগাদ আমি চৌধুরীদের জমিদার বাড়িতে এসে পৌঁছাই। বাইক দাঁড় করিয়ে নামতেই কেমন একটা অদ্ভুত সোঁদা গন্ধ আমার নাকে ভেসে এলো। যেন কেউ কিছুক্ষণ আগে এখানে বাজি ফাটাচ্ছিল। পোড়া বারুদের গন্ধ চারিদিকে মম করছে। চারিদিক নিশ্চুপ, ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। মেঘ ঢেকে রেখেছে আকাশের চাঁদ, কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে চোখ সয়ে যেতে আবছা দেখতে পেলাম জমিদার বাড়িটাকে। কেমন যেন বিরাট এক মৃত মানুষের মতো দাঁড়িয়ে আছে সে গোটা জঙ্গলের মাঝখানে। চারিদিকের দেওয়াল ধসে পড়েছে। ব্যাগ খুলে আমার 5 সেলের টর্চটা বার করে জ্বালালাম। আলো ফেলতেই মনে হলো কারা যেন এক মুহূর্তে চলে গেল আমার চোখের সামনে থেকে। যেন আমার চোখের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু আলো জ্বালাতেই ঝাঁপিয়ে পড়লো অন্ধকারের মধ্যে। না না, মনের ভুল বোধহয়। বাপরে বাপ, কি আগাছার জঙ্গল সামনে! ভূতের হাতে না মরলেও মশার হাতে নির্ঘাত মরেই যাব। পকেট থেকে মোবাইল ফোনটা বার করলাম আমি, আর বার করতেই আবার হতাশা ঘিরে ধরল আমাকে। একটাও টাওয়ারের দাগ নেই, নো সিগন্যাল। একটু বিব্রত হলাম। যদি কিছু হয় তাহলে তো কারোর সাথে যোগাযোগও করতে পারবো না। একবার আশেপাশে আলো ফেলে চারপাশটা ঠিক মতো দেখলাম। গাছপালা ছাড়া কিচ্ছু চোখে পড়ল না। একটু অদ্ভুত লাগছিল আমার। জানি না আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার যেন কেন আমাকে বলছিল এ জায়গা শুভ নয়, অমঙ্গলের কিছু একটা আছে এখানে। কই, এমন তো আগে কখনো হয়নি আমার সাথে। এত জায়গায় ঘুরেছি, এত পোড়ো বাড়িতে গেছি, কোনোদিনও তো এমন অনুভূতি হয়নি। ছোটবেলা থেকেই একটু ভব ঘুরে ডাকাবুকো আর বাউন্ডুলে স্বভাবের ছেলে আমি। এত জায়গায় জঙ্গলে বনে বাদারে পোড়ো বাড়িতে ঘুরে বেরিয়েছি যে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু সত্যি বলছি, কোথাও আমার এমন অনুভূতি হয়নি। যাই হোক, কাজ শুরু করতে হবে। ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে হাতে নিয়ে অন করলাম। হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি আমাদের সেই অজানা লেখকের জন্য তার কথা মতো চৌধুরী বাড়িতে। দেখতেই পাচ্ছ চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, এবং এখন আমরা এগিয়ে যাব বাড়ির দিকে। সো গাইস, লেটস গো। রেকর্ডিং চালু করে এগোতে শুরু করলাম এই বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতেই সেই অদ্ভুত অনুভূতি আরো বেড়ে উঠল। কেবল আমার মনে হতে লাগলো আমি একা নই, আমি সত্যি একা নই। আমার আশেপাশে আরো যেন কেউ আছে, সন্তর্পণে আমাকে দেখছে, আমার প্রত্যেকটা গতিবিধি লক্ষ্য করছে। যেন আমি তাদের জায়গায় এসে কোনো এক অপরাধ করে ফেলেছি, যেন তাদের জায়গায় এসে তাদের পাতা ফাঁদে পা দিয়েছি। একটা পোকা যখন মাকড়সার জালে পড়ে বুঝতে পারে যে সে আটকে গেছে, আমার ঠিক তেমনই মনে হতে লাগলো। বাড়ির দরজার সামনে এসে একটু দাঁড়ালাম। সেই পুরনো সময়ের বিশাল দরজা, সারা গায়ে ধুলো জমে গেছে, বহুকাল অবহেলায় পড়ে আছে বোঝাই যাচ্ছে। দরজা ঠেলে ঢুকতে যাব, কিন্তু তার আগেই দেখলাম সেটা নিজের থেকেই বিশাল শব্দ করে খুলে গেল। মিথ্যে কথা বলবো না, নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই যেন শুনতে পেলাম আমি। গলাটা পুরো শুকিয়ে গেল। দরজা খুলতেই ভিতর থেকে এক খ্যাসখ্যাসে গলায় প্রশ্ন ভেসে এলো, আমি কয়েক মিনিট বোবার মতো দাঁড়িয়ে রইলাম। দেখলাম এক বৃদ্ধ হাতে মোমবাতি নিয়ে দরজার ওপারে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সোজা আমার মুখের দিকে। একটু আমতা আমতা করে বললাম, আগে আমার নাম রুদ্র, আমার পুরো নাম রুদ্র সেন। বৃদ্ধ একটু মেজাজ ভরা গলায় তাচ্ছিল্যতার সাথে বলল, এখানে কি চাই?
এ বাড়ি বিক্রি হবে না। না মানে আমি না ঠিক বাড়িটা কিনতে আসিনি। তাহলে কি করতে এসেছ? আমি পড়লাম মহা ফাপড়ে। এখন আমি কি বলবো এনাকে? ভূত খুঁজতে এসেছি শুনলেই তো আমাকে পাগল বলে তাড়িয়ে দেবে। ওনার দিকে চাইতেই বুঝলাম উনি আমার হাতের যন্ত্রের দিকে তাকিয়ে আছে। আমি কোনো মতে রেকর্ডিং বন্ধ করে সেটা ব্যাগে চালান দিলাম। সেটা শেষ হতে শুনলাম বৃদ্ধ আবার বলে উঠল, এখান থেকে ফিরে যাও। জানো না, এখানে এখানে মানুষ হারিয়ে যায়। ফিরে যাও। এই কথা শুনে একটু অদ্ভুত লাগলো আমার। মানুষ হারিয়ে যায় কেন? কথাটাকে মাটিতে পড়তে দিলাম না আমি। ঘরে ঢোকার এটাই আমার সুযোগ। বললাম, হ্যাঁ হ্যাঁ জানি, সেই জন্যই এখানে আসা। আসলে আমি একজন গোয়েন্দা, আমি এই ব্যাপারে তদন্ত করছি। বৃদ্ধ কিছু বললেন না, একটু হাসলেন, তবে হাসিটা যেন আমার কথায় নয়। ভিতর থেকে তার কানে কানে যেন কেউ কিছু একটা বলে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাসছেন যে? হাসছি তোমার বউকামি দেখে। হ্যাঁ, বাইরের থেকে এসেছো বুঝতেই পারছি। এখানকার কেউ তো আর এখানে আসে না। যাই হোক, এসে যখন গেছো তখন ভিতরে এসো। এই বলে তিনি পিছন ফিরে ভিতরে ঢুকে গেলেন। জানি না, বৃদ্ধের গলার আওয়াজ আমার যেন খুব পরিচিত মনে হলো। আমিও সময় নষ্ট না করে তার পিছন পিছন ঘরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই মনে হলো আমি যেন অন্য কোনো এক জগতে এসে পড়েছি। এই কেমন মৃত্যুপুরী, আমি কি করে বর্ণনা দেব এই জায়গার? চারিদিকে অন্ধকারের রাজ্য, যেন বাইরের কিছুক্ষণের পৃথিবীর সঙ্গে এর কোনো যোগাযোগই নেই। এ যেন অন্য কোনো এক জায়গা, এক অন্য প্রেতপুরী। আমি বুঝতে পারলাম আমি দাঁড়িয়ে আছি অন্ধর মহলের ঠিক মাঝখানে। আমার সামনে পড়ে আছে একটা পুরনো ঝাড়বাতি। বোঝা যাচ্ছে একসময় বাড়ির শোভা বাড়িয়ে তুলতো এই ঝাড়বাতি, কিন্তু এখন তার শরীরে জমে আছে এক স্তর ধুলোর আবরণ আর মাকড়সার জাল। ভিতরে ঢোকার পর থেকেই সেই সোঁদা গন্ধটা আরো প্রবল হয়ে উঠেছে। কেমন ভারী লাগছে আমার ভিতরের পরিবেশ। বাইরে এতক্ষণ ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু ভিতরে কেমন একটা গুমোট দম বন্ধ করে দেওয়া ব্যাপার আছে। সবচেয়ে বড় যে জিনিসটা আমি অনুভব করছি সেটা হলো আমার কেবলই মনে হচ্ছে এই ঘরে আমি একা নই। জানি বৃদ্ধ আছেন, কিন্তু আমি তার কথা বলছি না। আমার খালি মনে হচ্ছে ঘরে আরো লোক আছে। তারা আমাকে দেখছে বিভিন্ন জায়গা থেকে, কেউ ছাদ, কেউ বারান্দা, কেউ ঘুলঘুলি। তারা মিশে আছে সেই অন্ধকারের মধ্যে। তাদের আমি দেখতে না পেলেও যেন তাদের অন্তর্ভেদী দৃষ্টি আমি নিজের বুকে অনুভব করতে পারছি। গা ছমছম করে উঠল আমার। শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হঠাৎ আবার বৃদ্ধের গলা শুনতে পেলাম, সিঁড়ি দিয়ে ওপরে চলে এসো, নিচে কোনো বসার জায়গা নেই। আদেশ অমান্য করলাম না। টর্চ না জ্বালিয়েই ঠিক এত অন্ধকারেও আমি সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলাম। ভুল হলো, যেন আমার হাত ধরে কেউ পথ চিনিয়ে আমাকে ওপরে তুলে দিল। অদৃশ্য সেই ব্যক্তিকে আমি দেখতে পেলাম না, কিন্তু তার হাতের স্পর্শে অনুভব করলাম তার হাত বরফ শীতল। এমন হচ্ছে কেন আমার সাথে? আমি কি ধীরে ধীরে চেতনা হারাচ্ছি? আমি ঠিক কোথায় আছি এখন? বৃদ্ধ আমার আগে আগে গিয়ে একটা দরজা খুলল, তারপর বলল, এসো, ভিতরে এসে বসো। এই ঘরটাতে আমি থাকি। ঢুকলাম ভিতরে। পুরনো আসবাব আর ময়লার গন্ধ নাকে বাড়ি মারল। দম বন্ধ হয়ে এলো আমার আরো। বৃদ্ধ একটা অতি পুরনো টেবিলে মোমবাতিটা সন্তর্পণে দাঁড় করালো। তারপর আমাকে হাতল ভাঙা একটা চেয়ারে বসতে বলল।
পিঠের থেকে ব্যাগটা সেই চেয়ারে নামিয়ে রাখলাম। বসার আগে চারিদিকটা একবার ভালো করে দেখার চেষ্টা করলাম। ঘরের দেওয়ালের অবস্থা প্রায় মৃত, পলেস্ত্রা চুন সব খসে পড়েছে। কয়েকটা জায়গাতে ইটের পাঁজর নিজেদের দাঁত বার করে হাসছে। জানি না অন্ধকারের জন্যে না পরিবেশের জন্যে আমার মনে হলো এই ঘরের দেওয়ালগুলো যেন জ্যান্ত, মন দিয়ে শুনছে আমার কথা। এদিক সেদিক দেখতে দেখতে আমার চোখ পড়ল দেওয়ালে লাগানো এক বিশাল আয়নার ওপর। থমকে গেলাম আমি, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম সেই আয়নার দিকে। পুরনো আমলের আয়না, সাইজে প্রায় আমার সমান, নীলচে আলো খেলে যাচ্ছে কাঁচের উপর। ভুল হলো, ওটা কাঁচ নয়, যেন ওখানে স্বচ্ছ জল রয়েছে, জলের একটা পর্দা। জলের ওপর ছোট্ট পাথর ফেললে যেমন ঢেউ খেলে যায়, সেমনি আয়নাটার ওপরেও নীল আলোর ঢেউ খেলে যাচ্ছে। পিছন থেকে বৃদ্ধের গলার আওয়াজ শুনতে পেলাম। ওটা জমিদার বাবুর একমাত্র মেয়ের শখের আয়না ছিল। বড় অভাগা ছিল সে মেয়ে। যেদিন এই বাড়িতে তার বিয়ে ছিল, সেই দিন এই বাড়িতে ডাকাত পড়ল, সর্বহারা হতে হলো জমিদার বাবুকে। লগ্নভ্রষ্ট মেয়েটাকে অমঙ্গলে বলে ওকে একাই ফেলে রেখে পুরো পরিবার সেই রাতের আধারেই এই গ্রাম ছেড়ে চলে যায়। এই ঘরেই সে ছিল, তাকে তালা বন্ধ করে ফেলে রেখে দিয়ে চলে যায়। মেয়েটা কথা বলতে পারত না, তাই গ্রামের কেউ বুঝতেও পারেনি এই বন্ধ দরজার পিছনে একটা মেয়ে একা ঢুকে ঢুকে ভয়ে মরে যাচ্ছে। তারপর একদিন এক সাহেব অনেক পরে এই বাড়ি কিনতে আসে, কিন্তু সে কিনতে পারে না। এই ঘরে ঢুকে কি যেন একটা দেখে ভয় পালিয়ে যায় সে। কি দেখে ভয় পেয়েছিল তা কেউ জানতে পারে না, কিন্তু তারপর ছড়িয়ে যায় এই বাড়িতে জমিদার বাবুর মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আর যেই এই বাড়িতে এসে এই 13 নম্বর দরজায় সামনে আসে, সে হারিয়ে যায়। আজ যেমন তুমি হারিয়ে যাবে। এই বলতে বলতে বৃদ্ধ কাঁদতে শুরু করলেন। আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, মনের ভুল কিনা জানি না, তবে বৃদ্ধের গলার আওয়াজ অনেকটা যেন আমার মতো শোনাতে লাগলো। বৃদ্ধ কাঁদতে কাঁদতেই বলল, আমিও এক সময় এই বাড়িতে, এই ঘরে, এই 13 নম্বর ঘরে চলে আসি। তারপর বাকিদের মতো আমিও বন্দী হয়ে রয়েছে। তবে আজ আমার ছুটি। এখন থেকে তুমি এই বাড়ির খেয়াল রাখবে, এই বাড়িতে বন্ধ হয়ে। এই বাড়ির এক অদ্ভুত মায়া আছে, ও তোমাকে ফিরতে দেবে না, ওর সাথে তুমিও থাকবে। আমার এখন ছুটি, তোমার জায়গায় আমি এখন মুক্তি পাবো অবশেষে। আমার গলা শুকিয়ে গেল। এ বৃদ্ধ কি বলছেন? এটাই 13 নম্বর ঘর? এখানে আসার জন্য এত কিছু করা হয়েছে আমার সাথে? আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন আপনি? আমি এখানে 1 মিনিটও থাকবো না, আমি এখনই বেরিয়ে যাব। কথা শেষ হলো না আমার। কথা শেষ হতে না হতেই ঘরের দরজা সজোরে বন্ধ হয়ে গেল। পুরো ঘর জুড়ে যেন তাণ্ডব শুরু হলো, যেন ঘর জুড়ে ঝড় উঠেছে। চারিদিকের দেওয়াল যেন কেউ আঁচড়াতে শুরু করেছে। সেই দেওয়ালে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করলো সেই কাগজের আঁকাগুলো। আমি আর সহ্য করতে পারলাম না, আমাকে বেরোতে হবে, আমাকে এখনই এই ঘর থেকে বেরোতে হবে। আমি জানি আমি এখনো বেরোতে পারবো। সজোরে সেই দরজা আমি টানতে শুরু করলাম পাগলের মতো। কোনো লাভ হলো না। লাথি ঘুষি মারার চেষ্টা করলাম, দরজা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পিছন থেকে
পিছন থেকে নিজের গলায় স্পষ্ট শুনতে পেলাম, লাভ নেই, তুমি আর আমি নেই, এখন তোমার জায়গা একমাত্র এই ঘরে। যে দেখো নিজেকে চিনতে পারছো? আমি ভয় ভয় ফিরে তাকালাম। এ কি আয়নায় ও কার প্রতিচ্ছবি? অবিকল আমারই মতো দেখতে, কিন্তু আমি জানি ওটা আমি নই। সেই প্রতিচ্ছবির কোনো চোখ নেই, সেই কোটরের মধ্যে গহ্বর, যেন অন্ধকার জমে আছে সেখানে। আর তার গায়ে পড়া রয়েছে সেই বৃদ্ধের পুরনো জীর্ণ জামা কাপড়। সে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো আয়নার বাইরে, ধীরে ধীরে বেরিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখের মধ্যে লেগে আছে অতি প্রাকৃতিক এক হাসি। হঠাৎ গোটা ঘরে যেন এক মেয়ের হাসির শব্দ জেগে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম অজস্র চোখ চেয়ে আছে আমার দিকে, কিন্তু মুখগুলো যেন আমারই। মানুষগুলো আমি নই, কিন্তু সেই মুখ আমার। আর সেই চোখের মধ্যে কি হিংস্রতা, কি ক্রূর দৃষ্টি! আমি আর নিতে পারলাম না, আমার মাথা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগলো। মাটিতে বসে পড়লাম, আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি রুদ্র, তোমরা কারা? তোমরা কে? আমি রুদ্র, আমি। কিন্তু আমার কথা যেন হারিয়ে গেল ঘরের মধ্যে। আমি বুঝতে পারলাম আমার আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি হারিয়ে গেছি এই 13 নম্বর দরজার পিছনে। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা আমার এই গল্প শুনছেন, একবার আসুন না 13 নম্বর দরজার সামনে। আমি অপেক্ষা করছি আপনাদের। প্লিজ আসুন না। আসবেন না? আমি ডাকলেও আসবেন না? একবার আসুন, প্লিজ একবার আসুন। দেখা করুন না আমার সাথে 13 নম্বর দরজায়। প্লিজ একবার আসুন না। আপনি এলেই আমরা বেরোতে পারবো, আমি বেরোতে পারবো। একবার আসুন না প্লিজ। আমি অপেক্ষায় আছি এই 13 নম্বর দরজার পিছনে। শেষ হলো প্রাণেশা দেবের লেখা 13 নম্বর দরজার আতঙ্ক। আজকের মতো দাদুর গল্প এতটুকুই। দাদুর গল্প যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনারা শুনতে চান, তাহলে প্লিজ রোয়াকটাকে সাবস্ক্রাইব করবেন। আর শুধু নিজে কেন, অন্যদেরও শোনান, অন্যদেরও জানান আমাদের রোয়াকের বিষয়। পরের সপ্তাহে দাদু আবার আসবে নতুন এক গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায় চেয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ।